নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। প্রেমেন্দ্র মিত্রের লেখা লজ্জা। মায়ে ঝিয়ে ঝগড়া। এমন ঝগড়া তাহাদের অনেকবার হইয়াছে, কিন্তু আজ যে কাণ্ডটি ঘটিয়া গেল এমনটি তাহারা নিজেরাও আশা করে নাই। নিজেদের ঝগড়ার পরিণাম দেখিয়া তাহারা নিজেরাই বুঝি বিস্মিত ভীত হইয়া গিয়াছিল। অথর্ব পঙ্গু মায়ের পটি খুলিতে খুলিতে বুড়িমা বোধহয় সেই কথাই ভাবিতেছিল। কোথা হইতে যে কি যেন হইয়া গেল। কটু কথা বলিয়া কন্যাকে আঘাত করিতে গিয়া এমন কথা যে তাহার মুখ হইতে বাহির হইয়া আসিবে এ কথা সে কল্পনাও করে নাই। কিন্তু অশান্ত জিহ্বা সকল সময়ে তো হ্রাস মানে না। কথাটা শুনিলেও সবাই। দেওয়ালের ও পিঠের বাঙাল বউ মুখখানা বিকৃত করিয়া কিছু না বলিয়াও যাহা জানাইয়া গেল তাহার বিষ বড় কম নয়। দক্ষিণের চালায় ভাড়াটিয়া কমলির মা তো স্পষ্টই বলিয়া গেল, এমন জানিলে কোন গেরস্ত এই পাপের পুরীতে ঘর ভাড়া করিত। চক্ষু লজ্জা যাহাদের একেবারে যায় নাই তাহারা সামনে আসে নাই এবং স্পষ্ট করিয়া কিছু বলে নাই বটে, কিন্তু দেওয়ালের ওপিঠে যে পরম রসালো বৈঠক জমিয়াছে তাহার নাতি মৃদু গুঞ্জন হইতে এটুকু অন্তত বুঝিতে পারা যাইতেছিল যে আর যাহাই হোক জিভার ধার তাহাদের কম নয়। কিন্তু সেদিকে বৃদ্ধার কান ছিল না। দরমার দরজাটি খুলিবার শব্দে আশাতেই কান পাতিয়া উৎসুক হইয়া সে বসিয়াছিল। সেই সকালে ঝগড়ার মাঝে অতি কুৎসিত একটি অপবাদ শুনিয়া জবাব না দিয়া মান্দা যে বাহির হইয়া গেছে, বেলা ৩ প্রহর হইয়া গেলেও সে এখনো ফেরে নাই। পায়ের পটি খুলিতে খুলিতে মানুর মা থামিল। আগরে দরজা ঠেলিয়া কে যেন প্রবেশ করিল, কিন্তু সে মান্দা নয়, জমিদার গিন্নি। জমিদার গিন্নির বয়স হইয়াছে, শখটুকু মরে নাই। চওড়া লাল কস্তাপার শাড়িও পরে, সাদা চুলের ঢং করিয়া আবার খোঁপাও বাঁধে। রকের পাশেই এক ধাবড়া পিচ ফেলিয়া রকের ওপর সে খুঁটির ঠেসান দিয়া বেশ ভালো করিয়া বসিয়া বলিল, আসবার কি আর সময় পায়? ৭-১৭ তো লেগেই আছে। এই দুপহর বেলায় দুটো ভাত জল মুখে পড়ল, তা তোমাদের কি রান্না হলো গা? মানুরমা কথা কহিল না। অনেকগুলো কথা একসঙ্গে বলিয়া ফেলিয়া জমিদার গিন্নি হাঁপ লাগিয়াছিল। দম লইয়া সে আবার জিজ্ঞাসা করিল, কই গো দিদিমণি কোথা? মানুরমাকে এবার বলিতেই হইল, কোথায় বেরিয়েছে? ও মা, এই এত বেলায় না খেয়ে বেরিয়েছে? মান্দা খাইয়া বাহির হইয়াছে কিনা জমিদার গিন্নি জানিবার কথা নয়, কিন্তু সে কথা তাহাকে বলা চলে না। তাহার এই অযাচিত আত্মীয়তার কোনো জবাবই খুঁজিয়া না পাইয়া মানুরমা নীরবে পায়ের পটি খুলিতে লাগিল। জমিদার গিন্নির গলা পাইয়া ও পিঠের বৈঠক ইতিমধ্যেই ভাঙিয়াছিল। এক এক করিয়া সবাই রকের ধারে ভিড় করিয়া আসিয়া বসিল। জমিদার গিন্নি রগর বাঁধাইতে জানে বলিয়া তাহার একটি বিশেষ খ্যাতি আছে, শুধু যা উস্কাইবার প্রয়োজন। বাঙাল বউ সে কাজটা পারেও ভালো। দীর্ঘ পুরুষালী ছাঁদের শ্রীহীন দেহ, লম্বা কুৎসিত চোয়াল ওঠা মুখে লম্বা পানের ছোপে কালোমারি সমেত দাঁতগুলি তাহার বাহির হইয়াই থাকে। দাঁতগুলি আর একটু উঁচাইয়া সে বলিল, বেশ ছিলাম মা এখানে তোমাদের পাড়ায়, আবার কোথায় যাব, কেমন পাড়াপড়শি হবে তা কে জানে। বেশি সে ছিলই বটে,
তাহাদের স্বামী স্ত্রীর গালাগালি ঝগড়া মারামারিতে উত্তক্ত অতিষ্ঠ হইয়া আগের দিনই পাড়ার লোকে তাহাদের হাত জড়ো করিয়া এ পাড়া ছাড়িয়া যাইতে অনুরোধ করিয়াছে। কিন্তু সে কথা তুলিবার সময় এখন নয়। জমিদার কিন্নি সবিস্ময়ে বলিল, সে কি, যাবি আবার কোথায়? মান্দা কি উঠিয়েই দিলে নাকি? বাঙাল বউ জ্বলিয়া গেল। উঠিয়ে দেবে? মাগনা নাকি? এবং পর মুহূর্তেই অপরূপ কৌশলে কণ্ঠস্বরকে একেবারে কোমলে নামাইয়া আনিয়া হতাশ ভাবে বলিল, কিন্তু তা বলে আমি তো আর এখানে থাকতে পারি না মা। ভনিতাটা ভালো করিয়াই আরম্ভ হইয়াছিল। ব্যাপারটিকে পাকাইয়া ঘুরাইয়া ফেনাইয়া অনেকক্ষণ ধরিয়া উপভোগ করা যাইবে বুঝিয়া এই বোধহয় সকলেই উল্লাসিত হইয়া উঠিল। আকাশ হইতে পড়িয়া জমিদার গিন্নি জিজ্ঞাসা করিল, কেন? না মা, ভাগ্যদোষে না হয় গরিবই হয়েছি, তা বলে মান সম্ভ্রম এসব তো আছে। স্বামী পুত্র নিয়ে ঘর তো করি, অকল্যাণ হবে যে মা। কি যে তোরা বলিস বাবু, মাথা মুন্ডু কিছু বুঝি না। বলো না মানুর মা, এ কথার মাথা মুন্ডু কিছু পেলে? জমিদার গিন্নি চোখ টিপল। হাসিল সবাই, এবং সবচেয়ে বেশি হাসিল বেনেদের সোহাগী বলিয়া ওই মেয়েটা। সমর্থ যুবতী মেয়ে। বছরখানেক আগে স্বামী তাহাকে কি কারণে বলা যায় না ত্যাগ করিয়া আবার বিবাহ করিয়াছে। বিবাহ করার পূর্বে এই মান্দাই সোহাগীর হইয়া তাহার স্বামীকে বুঝাইবার জন্য কি অক্লান্ত ভাবে টানাপোড়েন করিয়া পায়ের জুতা ছিঁড়িয়াছিল, সে কথা এখনো অনেকের মনে আছে। এত হাসি জমিদার গিন্নিরও যেন ভালো লাগিল না। এত হাসি কি সেলা, ফচকে ছুরি? হ্যাঁ? সোহাগী চটপট জবাব দিল, হাসির কথাটা হাসবো না, ফচকে ছুরি বলো না, এই বলে দিচ্ছি। এত কষ্টের আয়োজন বুঝি মাঝ পথেই পণ্ড হয়। জমিদার গিন্নির উদ্যত জবাবটিকে কোনো প্রকারে ঠেকাইয়া বাঙাল বউ তাড়াতাড়ি বলিল, আহা মা, ছেলে মানুষ, ওর কথা কি আর ধর্তব্য? আর ওরই বা দোষ কি? যেমন দেখছে তেমনি তো হবে। কথাটা ঘুরাইয়া মন্দ বলা হয় নাই, আর এমন সুযোগ হেলায় হারানো জমিদার গিন্নির ইচ্ছা নয়। সোহাগীকে শায়েস্তা না হয় পরে করিলেও চলিবে। জমিদার গিন্নি বলিল, আচ্ছা যাক, কিন্তু তোর হেয়ালিও কিছু বুঝলাম না তো। স্বামী পুত্রের অকল্যাণ, মান সম্ভ্রম, ওসব কি কথা? বাঙাল বউ আশ্বস্ত হইয়া গুছাইয়া বসিয়া বলিল, কথা আর কি মা, ওই তো মানুর মা বসে আছে, ওকে না হয় জিজ্ঞেস করো না। মানুর মা কাতর ভাবে এতক্ষণ ইহাদের মুখের দিকে নির্বোধের মতো চাহিয়াছিল। এইবার মাথা নিচু করিল। বলো না মানুর মা, তুমি না হয় বলো। মানুর মার পরিবর্তে সোহাগী জবাব দিল, মুখ টিপিয়া হাসিয়া বলিল, বলেছে তো একবার, আবার কবার বলতে হয় বুঝি? নিজের মেয়ে বেশ রে, সে কথা কি ঢাক পিটে বেড়াবে নাকি? ঠিক সে সময় দরমার আগর ঠেলিয়া প্রবেশ করিয়া ইহাদের দেখিয়া কাঠের মূর্তির মতো যে দাঁড়াইয়া পড়িল, সে মান্দা। সবচেয়ে আশ্চর্য এই যে এতক্ষণ যাহারা আস্ফালন করিতেছিল, একসঙ্গে তাহাদের মাথায় যেন অকারণ লজ্জায় নত হইয়া পড়িল। কাহারও মুখে কথা নাই, শুধু জমিদার গিন্নি অত্যন্ত সংকুচিত ভাবে হাসিবার চেষ্টা করিয়া বলিল, এই যে, এসো দিদিমণি, এসো। মান্দার সামনে সত্যই মুখ তুলিয়া জোর গলায় কিছু বলিতে পারে এমন লোক বিরল। এক একজনের কাছে সত্যি অকারণে এমনি সংকোচ হয়। কালো দশাশয় সুবিশাল চেহারা, ভয়াবহ কিছু না থাকিলেও
এমন একটি সুদূর প্রশান্ত গাম্ভীর্য সে মুখে আছে যে মাথা আপনা হইতেই নিচু হইয়া আসে। মানুষের উপর কর্তৃত্ব করিবার জন্যই বিধাতা এক একজনকে যেন এমন করিয়া গড়েন। অপ্রতিহত প্রভাবের জন্য তাহাদের সাধনা করিতে হয় না। যেখানে তাহারা গিয়া দাঁড়ায় সেখানে আপনা হইতেই মানুষের মন আজ্ঞা পালনের জন্য প্রস্তুত হইয়া যায়। পাড়ার লোকে এতদিন বলিয়া আসিয়াছে, দিদিমণি একাই 100। পুরুষ হইলে দিদিমণি জজ না হলে ব্যারিস্টারের মতো হইতো। এই লইয়া পাড়ার মেয়ে মহলে অনেক জল্পনা কল্পনা হইয়া গিয়াছে। বৃদ্ধ মুখুজ্জে মশাই সব জায়গায় বলিয়া বেড়ান, এ পাড়ায় পুরুষ আছে তো ওই একটি, ওই মান্দা। সুখে দুঃখে আনন্দে উৎসবে দিদিমণি অনায়াসে নিজের স্কন্ধে সকল দায় তুলিয়া লয়। তাহাকে ডাকিবার কথা লোকের আর মনেও পড়ে না। বয়স তাহার যৌবন পার হইয়া প্রৌঢ়ত্বের তীরে গিয়ে ঠেকিয়াছে। যৌবনে সে দেহ বোধহয় কুৎসিতই ছিল। নারীত্বের মাধুর্য হইতে বঞ্চিত করিয়া বিধাতা তাহাকে সংসারে শুধু শাসনের ক্ষমতা দিয়াই পাঠিয়াছিলেন। কিন্তু তাহার যৌবনের কথা মানুষের মনে পড়ে না। তাহার ইতিহাস কেহ জানে না, জানিবার কথা কাহার মনেও আসে না। দিদিমণি রূপে সে সম্পূর্ণ। 10 বৎসর আগে পঙ্গু মাকে লইয়া এ পাড়ায় আসিয়া জমিদারের কাছে 4 কাঠা জমি লইয়া এই চালাকটি সে বাঁধিয়াছিল। ইহার দুটিতে সে নিজে বৃদ্ধা মাকে লইয়া থাকে, অপরগুলি ভাড়ায় খাটাইয়া আয় তাহার মন্দ হয় না। আত্মীয় স্বজন কেহ কোথাও নাই। তাহার সিঁথির সিঁদুর ও হাতের নোয়া দেখিয়া তাহার স্বামী যে আছে এই পরিচয়টুকু শুধু লোকে পাইয়াছে। আর কিছু এ সম্বন্ধে জিজ্ঞাসা করিবার সাহস বা প্রবৃত্তি কাহারও হয় নাই। যা কিছু অসুবিধা অস্বস্তি মান্দার এই বৃদ্ধা মাকে লইয়া। মাটি শুধু অথর্ব পঙ্গু নয়, একেবারে নির্বোধ। এই নির্বুদ্ধিতার ফলে মান্দাকে ভুগিতে হয় বড় বেশি। বাতে পঙ্গু পা লইয়া মানুর মা সাধারণত উঠিতে পারে না, কিন্তু পারিলে আর রক্ষা নেই। লাঠি বগল দাবা করিয়া খোঁড়াইতে খোঁড়াইতে সারা দিন পাড়া বেড়াইয়া সে যে গোলটি বাঁধাইয়া আসে, তাহার যে পরের দিন অবশ্যম্ভাবী ঝগড়ার মধ্যে অনেক কষ্ট করে মেটে। মান্দা বলে, তোমার জ্বালায় কি আমি গলায় দড়ি দেব? তোমায় 30 দিন বলেছি না যে তুমি ঘর থেকে বেরিও না, হ্যাঁ? মানুরবা নির্বোধের মতো চিৎকার করে, ওরে বাবারে, কেন বেরোবো না কেন শুনি? পেটের মেয়ে তুই, 10 মাস 10 দিন তোকে গর্ভে ধরেছি, তুই হুকুম করবি আর আমায় তাই শুনতে হবে? তোর দুটো খাই বলে? কেলেঙ্কারি মান্দার অসহ্য লাগে বলে বেরোতে তো বারণ করি না। মুখ বুজে থাকতে পারো না কেন, হ্যাঁ? তোমার জন্য যে আমার মাথা কাটা যায়। মানুর মা তীক্ষ্ণ কণ্ঠ সপ্তমে তুলিয়া বলে, ওরে বাবা রে, আমার জন্যে তোর মাথা কাটা যায়? তুই না হয় মদ্দানি হয়েছিস লো, সভায় গিয়ে ব্যক্তিতে দিতে পারিস, তাই বলে আর তাই বলে আর সবাই মুখ বুজে থাকবে নাকি? আমরা আর মানুষ না, আমরা আর কথা কইতে পারি না? মান্দা আর সব সহ্য করিতে না পারিয়া ধমক দিয়া বলে, এবার যদি বাড়ি থেকে বেরো তো আর ফিরো না। বৃদ্ধার ক্রোধ এবার কান্না হইয়া বাহির হয়। কবে 35 বৎসর পূর্বে তাহার একটি শিশুপুত্র 2 মাসের হইয়া মারা গিয়াছিল। সে বাঁচিয়া থাকিলে আজ কত বড় লোক হইত, ও তাহাকে এমন করিয়া 2টি ভাতের জন্য কাহারও মুখ নাড়া খাইতে হইত না। সেই কথা বিনাইয়া বিনাইয়া সে কাঁদিতে শুরু করে। অবশেষে অত্যন্ত বিরক্ত হইয়া মান্দা ঘর ছাড়িয়া বাহির হইয়া যায়।
কিন্তু বেশি দিন অপেক্ষা করিতে হয় নাই। কয়েকদিন বাদেই লাঠি ধরিয়া খোঁড়াইতে খোঁড়াইতে বৃদ্ধা পাড়ায় বাহির হইয়া হয়তো সবিস্তারে বলিয়া আসে। তাহার মেয়ের ঘড়া ঘড়া টাকা তাহাদের ঘরের মেঝেতে পোঁতা আছে, অথবা এককালে মান্দা নাকি স্বয়ং লক্ষ্মী ঠাকুরনের মতো সুন্দরী ছিল, একবার দেখিলে আর চোখ ফিরানোই যাইত না। শুধু রোগে শোকে আর অবহেলায় অযত্নেই তাহার এমন ছিঁড়ি হইয়াছে। যেমন করিয়াই হোক এ কথা মান্দার কানে পৌঁছায়, ও পরের দিন আবার নির্বোধ মাকে কিছুতেই বুঝাইতে না পারিয়া তাহাকে অবশেষে ঘর ছাড়িয়া যাইতে হয়। সেদিন এমনি একটি মায়ের নির্বুদ্ধিতা লইয়া ঝগড়া বাঁধে। মানুর মা পাড়ায় বাহির হইয়া তাহার মেয়ের কোন রাজবাড়িতে কি সমারোহে বিবাহ হইয়াছিল ও সেই রাজপুত্র স্বামী তাহার মেয়ের জন্য এখন পর্যন্ত পাগল হইয়া লইয়া যাইবার জন্য সাধাসাধি করা সত্ত্বেও মান্দা শুধু দুর্দান্ত শাশুড়ির জ্বালাতে সেখানে কেন যাইতে চাহে না, এই কাহিনী সবিস্তারে বলিয়া আসিয়াছিল। এমনকি সেই রাজপুত্র জামাই এবার গোপনে মান্দাকে সাধিতে আসিলে লুকাইয়া সে দেখাইয়া দিবে বলিয়াও দু একজনকে আশ্বাস দিতে ভোলে নাই। মূঢ়তার এই চরম পরিচয়ে মান্দা এবার অত্যন্ত ক্রুদ্ধ হইয়াই একটু অতিরিক্ত কটু কণ্ঠে মাকে আসিয়া বলিয়াছিল, হয় তুমি বাড়ি থেকে বেরো, নয় আমি বেরিয়ে যাই। নিজের কল্পনার অতখানি উচ্ছৃঙ্খলতায় মানুর মা নিজেই বোধহয় এবার একটু লজ্জিত হইয়াছিল, এবং লজ্জিত হইয়াছিল বলিয়াই সে দ্বিগুণ জোরে ঝগড়া করিল। মান্দা তিক্ত কণ্ঠে বলিল, জীবনভর সুখ করেও হয়নি, আবার রাজার শাশুড়ি হতে সাধ গেছে। ছি, লজ্জাও করে না তোমার, লজ্জাও করে না? কিন্তু ব্যঙ্গ বুঝিবার ক্ষমতা মানুর মার নাই। একেবারে আগুন হইয়া সে বলিয়াছিল, তুই মেয়ে হয়ে আমায় এত বড় কথা বললি, আমি সুখ ভোগ করছি। তারপর তাহার রামের মতো স্বামী ও লবকুশের মতো একটি শিশুপুত্রের মরণ সত্ত্বেও, এবং আজ তাহার কাঙালি অবস্থা জানিয়াও তাহার আপন কন্যা যে তাহাকে সুখভোগের খোঁটা দিল, এই শোকে সে উচ্চ স্বরে ক্রন্দন করিয়াছিল। এমনি করিয়াই হয়তো ঝগড়া সমাপ্তি হইত, কিন্তু দৈবাত মান্দা কেমন করিয়া অসাবধানে মায়ের উনুন হইতে নামানো ভাতের হাঁড়িটি ছুঁড়িয়া ফেলিল। এমন ভুল হয় না। মানুর মা মেয়ের ছোঁয়া খায় না, এবং এক বাড়িতে থাকিয়াও ভিন্ন হেসেলে নিজের আহার সে নিজে রাঁধিয়া লয়। মান্দা মায়ের এ আইন এতদিন সযত্নেই মানিয়া আসিয়াছে। আজ রাগের মাথায় অন্যমনস্কতার ফলে এমন ভুলটা তাহার ঘটিয়া গেল। কিন্তু মানুর মা একেবারে ক্ষিপ্ত হইয়া উঠিল। বেড়িটা সজোরে মাটির ওপর মারিয়া সেটা ভাঙিয়া ফেলিয়া বলিল, দিলি তো ছুঁয়ে, যাক চুলোয় যাক সব। মান্দা প্রথমে স্তম্ভিত হইয়া গিয়াছিল, কিন্তু মা যখন তাহার ক্রোধের আতিশয্যে ছাড়ানো ভাতগুলো মুঠা মুঠা করিয়া উনুনের মধ্যে ফেলিতে লাগিল, তখন তাহার আর সহ্য হইল না। বলিল, এত কিসের তেজ বলো তো? আমার ছোঁয়া খেলে তোমার কি হয়? আমি হাঁড়ি না মুদ্দ ফরাস? মানুর মা তখন দিক বিদিক জ্ঞান হারাইয়াছে। বলিল, তুই যে কি তার দেশে দশে জানে, ও কালা মুখ তুই নারিস কি করে লা? তোর ছোঁয়া খেয়ে আমি জাত ধর্ম খোয়াবো কোন দুঃখে? আমার ছোঁয়া না খাও তো মরো না, খাবার স্বাদই বা কেন আবার? সব খেয়েও আর হয়নি, এখন মরলে তো সকলের জ্বালা জুড়োয়। এই কথাটা সবচেয়ে নিদারুণ। মরিতে বৃদ্ধা চায় না। আত্মহারা হইয়া চিৎকার করিয়া বলিল, আমি মরবো কেন রে কালামুখী? তুই মর না, বাপ শ্বশুরকুলে কালি দিয়ে বেশ্যে হয়েছিলি, এখনো গলায় দড়ি দিসনি কোন লজ্জায়? মান্দা ইহার পর কানে আঙুল দিয়া বাহির হইয়া গিয়াছিল। সে পুরাতন ইতিহাস সকল দিক দিয়া মুছিয়া ফেলিবার চেষ্টায় মান্দা তো করিয়াছিল,
শুধু চাহিয়াছিল সে জীবনের ওপর যে যবনিকা টানিয়া দিয়া আসিয়াছে তাহা যেন আর না ওঠে। মানুষের স্নেহে, মানুষের শ্রদ্ধার মধ্যে 10 বৎসর সে সশঙ্ক হইয়া বাস করিয়াছে। কখনো সে অতীতের গ্লানির স্পর্শে বর্তমানের শান্তি ও শ্রদ্ধার জীবন মরীচিকার মতো মিলাইয়া যাইবে এই ভাবিয়া উৎকণ্ঠার তাহার অবধি ছিল না। মাত্র কিছুদিন সে একটু নিশ্চিন্ত হইয়াছিল। এতদিনে তাহার আশা হইয়াছিল বুঝি অতীতের সেই পঙ্ককুণ্ডে প্রায়শ্চিত্ত তাহার সম্পূর্ণই হইয়াছে। সেই নিশ্চিন্ত বিশ্বাসের ওপর সেদিন এই বজ্রাঘাত। অনেক দিনের কথা। কালো, কুৎসিত, অত্যন্ত কদাকার একটি মেয়ে। লোকে তাহাকে শুনাইয়া বলিত, হ্যালো, সমর্থ বয়স হলে শাল কুকুরেরও চিড়ি হয়। বাপের টাকার ঘুষে সুপাত্রেই বিবাহ হইল, কিন্তু ছেলের পছন্দ হয় নাই। মতের বিরুদ্ধে জোর করিয়া বিবাহ দেওয়ার প্রতিশোধ সে ওই কুৎসিত বালিকাটির ওপরই শুধু লইল না, নিজের জীবনটাকেও ছাড়খাড় করিয়া দিল। তারপর যেমনটি সংসারে নিত্য হইয়া থাকে তাহাই হইল। ছেলের নষ্ট হইয়া যাওয়ার সমস্ত অপরাধ সকলের নিঃসংশয়ে ওই কুৎসিত অলক্ষণা মেয়েটার ঘাড়েই চাপাইয়া দিল। উঠিতে বসিতে তাহার নিষ্কৃতি নাই। স্বামী সৌভাগ্যক্রমে কোনোদিন বাড়ি ফিরিলে সবাই মিলিয়া তাহার কুৎসিত দেহটাকে মাজিয়া ঘষিয়া বস্ত্র অলঙ্কারে ঢাকিয়া স্বামী ধরার ফাঁদ করিয়া তুলিতে চাই। অত্যন্ত সংকুচিত ভাবে সকলের ঠেলাঠেলিতে সে সভয়ে ঘরের ভিতর গিয়া বিশ্বের লজ্জা হইয়া দাঁড়ায়। কিন্তু তাহাকে দেখিবা মাত্র স্বামী জ্বলিয়া ওঠে। তোমরা কি আমায় বাড়ি থেকে না তাড়িয়ে ছাড়বে না? দূর তোর, সংসারের মাথায় ঝাড়ু। তাহাকে সজোরে বাঁ হাতে ঠেলিয়া দিয়া স্বামী বাড়ি হইতে বেরিয়া যায়। সে পড়িয়া গিয়া মেঝেতে নিঃশব্দেই বসিয়া থাকে। কান্নার চেয়ে গভীরতর বেদনায় চক্ষে তাহার জল আসে না। শাশুড়ি আসিয়া ঝংকার দিয়া বলেন, ওগুলো খুলতে হবে না? সেজেগুজে বসে থাকতে লজ্জা করে না? কিন্তু আবার তাহাকে সাজিতে হয়। এ অপমান বারবার তাহার সহ্য হয় না। কিন্তু উপায় কি? এতটুকু আপত্তি করিলে 10 জনে 10 কথা শুনাইয়া দেয়। কি হতচ্ছাড়া মেয়ে মা! স্বামী এসেছে তো একটু আহ্লাদও নেই। আবার কিন্তু তেমনই করিয়াই সব খুলিতে হয়। সাজাইবার জন্য এই জেদাজেদি ধরপাকড় তাহার ভালো লাগে না। এসবের হাত এড়াইবার জন্যে কোনোদিন হয়তো সে স্বামী আসিলে নিজেই যাহোক করিয়া সাজিতে বসে। ননদ আসিয়া দেখিয়া উচ্চস্বরে হাসিয়া চিৎকার করিয়া সকলকে ডাকিয়া বলে, ও মা, তোমাদের সুন্দরী বউ যে নিজেই সাজতে বসেছে গো। ও মা, কি ঘেন্না! স্বামীর মন ভুলাবে গো, মন ভুলাবে। বিবি আমাদের মনমোহিনী সাজছেন। স্বামী তো এক লাথি দিয়েও আদর করে না। কেহ বা সহানুভূতির স্বরে বলে, সাজলে কি হবে মা, কয়লার কালি কি ধুলে যায়? তবু এও সহিত। এমনি করিয়া লাথি ঝাঁটা খাইয়াও স্বামীর সংসারেই জীবনের মেয়াদ সার 5 জন হতভাগিনীর মতোই শেষ করিতে পারিত। বিদ্রোহ বাঙালির মেয়ে করিতে জানে না, সেও করিত না। কিন্তু বিধাতা তাহার প্রতি একান্তই বিমুখ। সংসারে আরেকটি লোক ছিল, শাশুড়ির ভ্রাতুষ্পুত্র, নাম বিনোদ। অতি বড় পাষণ্ডের সংসারের চক্ষে সবচেয়ে ভালো করিয়া ধুলি দিতে পারে বলিয়াই তাহার নাম ইতিহাসে ওঠে নাই। দেওর বলিয়া মান্দা তাহাকে লজ্জা করিত না। ঘোমটা খুলিয়াই তাহার সামনে বাহির হইত।
একদিন নির্জনে পাইয়া হঠাৎ বিনোদ তাহার গাল টিপিয়া দিল। মান্দা সজোরে তাহার হাত ঠেলিয়া দিল, কিন্তু বিনোদ পিছন হইতে আসিয়া বলিল, ইস, বড় ঝাঁঝ যে দেখি। মান্দার তাহার সামনে বাহির হইত না। বিনোদ একদিন আবদারের স্বরে তাহার শাশুড়ির কাছে অনুযোগ করিল, দেখো তো পিসিমা, বৌদি আমায় দেখে ঘুমটা দেয়, আমার সঙ্গে কথা কয় না, অন্যায় নয়? মান্দা সেখানে বসিয়ায় ঘোমটা ঢাকা দিয়া তরকারি কুটিতেছিল। পাষণ্ডের এই নির্লজ্জ ধৃষ্টতায় তার সমস্ত অঙ্গ জ্বলিয়া উঠিল, কিন্তু সে মাথা তুলিল না। শাশুড়ি ধমক দিয়া বলিলেন, ও আবার কি ন্যাকামিলা? এদিকে নেই, ওদিকে আছে, দেওয়ার হয়, ওর কাছে আবার ন্যাকামি করে ঘোমটা দেওয়া কিসের গা? জোর করিয়া শাশুড়ি সেদিন ঘোমটা তাহাকে খুলাইয়া ছাড়িয়াছিলেন, কিন্তু ইহাতেও বিনোদের সুবিধে হইল না। মান্দা সকলের সামনে তাহার কাছে ঘোমটা খুলিয়া রাখে, কথা কহিলে কোন রকম জবাব দেয় বটে, কিন্তু কেহ না থাকিলে তাহাকে একেবারেই এড়াইয়া চলে। দেহ ছাড়া নারীর কোনো মূল্য, কোনো প্রয়োজন যাহার কাছে নেই, সেই পাষণ্ড এই ব্যবহারে মরিয়া হইয়া উঠিল। মান্দা হঠাৎ মধ্যরাত্রে আতঙ্কে জাগিয়া উঠিল। একলা ঘরেই তাহাকে শুইতে হইত, এবং শুইবার পূর্বে ভালো করিয়া দরজা বন্ধ করিয়াই সে শুইয়াছিল, কিন্তু হঠাৎ গায়ে মানুষের হাতে স্পর্শ পাইয়া সে সভয়ে চিৎকার করিয়া উঠিল। বিনোদ তখন আলো জ্বালিয়াছে। এক হাত তাহার মুখে চাপা দিয়া অবিচলিত ভাবে একেবারে সহজ কণ্ঠে সে বলিল, চিৎকার করে লোক ডাকতে পারো, কিন্তু এই কেলেঙ্কারিতে এবারের লোক তোমায় সত্যি বলিবে না। তারপর বিছানার ধারে বসিয়া মুখের হাত তুলিয়া লইয়া বলিল, আমি বলবো আমায় ডেকে পাঠিয়েছিলে, লোকে সে কথা বিশ্বাস না করলেও আমার ক্ষতি নেই, কিন্তু তোমার। এই বলিয়া ঈষৎ হাসিল। মান্দার সর্বাঙ্গ যেন আতঙ্কে অসাড় হইয়া আসিতেছিল। অনেক কষ্টে সে শুধু বলিল, তুমি এখান থেকে যাও। ক্ষীণ অস্ফুট ধ্বনি মাত্র। বিনোদ আবার হাসিল, গালটাকে কোমল করিয়া আদরের স্বরে বলিল, সাবধান, এবং হঠাৎ মান্দার হাতটা নিজের হাতে লইবার চেষ্টা করিয়া বলিল, এমন নিষ্ঠুর স্বামীর ওপর প্রতিশোধ নিতেও ইচ্ছে করে না তোমার? মান্দার মনে হইল তাহার নারীত্বকে এত বড় অপমান তাহার স্বামীও করে নাই। স্বামী তাহার কুরূপকে ঘৃণা করে শুধু, আর এই পাষণ্ড তাহার সেই দেহকে ঘৃণারও অযোগ্য মনে করে। তাহার দেহ কুৎসিত বলিয়া ইহার কাছে পথের ধুলার চেয়েও সস্তা। হঠাৎ কি যেন তার হইয়া গেল। এতদিনকার সঞ্চিত বেদনা, ক্ষোভ ও আক্রোশ তাহার সমস্ত এই লোকটার ওপর অসীম ঘৃণা ও ক্রোধ হইয়া প্রকাশ পাইল। সে প্রচণ্ড পদাঘাত বিনোদ সহিতে পারিল না। মান্দার দেহে তখনও এমনই বিশাল ছিল, এবং শক্তি ছিল যৌবনে অনেক বেশি। বিছানা হইতে সজোরে ছিটকাইয়া সে একেবারে মেঝেতে মুখ থুবড়াইয়া পড়িয়া গেল। একটা দাঁত ভাঙিয়া গিয়া মুখ দিয়া তাহার প্রবল ধারে রক্ত পড়িতেছিল। সে ভাঙা দাঁতটি তুলিয়া লইয়া উঠিয়া দাঁড়াইয়া রক্তাক্ত মুখে বিনোদ তবু হাসিল। সে হাসি বিকট। তারপর মান্দার কোলের ওপর ভাঙা দাঁতটি ছুঁড়িয়া বলিল, যত্ন করে তুলে রেখো, অনেকদিন মনে থাকবে। বিনোদ বাহির হইয়া গেল, ও মান্দা বিমুঢ়ের মতো বিছানার ধারে বসিয়া রহিল। তার সর্বনাশের রাত্রেও সে এমনি ঘুমাইতেছিল। হঠাৎ জাগিয়া সবিস্ময়ে দেখিল তাহার ঘরে লোকে লোকারণ্য। বাড়ির ছেলে বুড়ো কেহ আসিতে বাকি নাই। শাশুড়ি তাহাকে হিচড়াইয়া টানিয়া তুলিয়া বলিলেন,
হারামজাদি, ঘুমের ভান করে আছেন। তারপর যে কাণ্ডটি ঘটিল তা স্পষ্ট স্মৃতি মান্দার মনেও এখন নাই। শুধু সেই অন্ধকার রাত্রে অসংখ্য লোকের সামনে দুঃসহ লাঞ্ছনা ও উৎপীড়ন দুঃস্বপ্নের মতো তাহার মনে জাগিয়া আছে। ভালো করিয়া তখনও ঘুমের ঘোর কাটে নাই। সে অবস্থায় মারিয়া ধরিয়া টানিয়া হিচড়াইয়া প্রায় উলঙ্গ অবস্থায় এক বস্ত্রে সকলে তাহাকে বাড়ির বাহির করিয়া দিয়া আসিল। শাশুড়ি নাকে বুঝি বলিতেছিল, মা গো, দুধ কলা দিয়া কেউটে সাপ পুষেছি, আমার সোনার সংসারে আগুন ধরিয়ে দিয়েও হলো না গা, শেষকালে এই। সকলে শেষে দরজা বন্ধ করিয়া দিয়া ঈষৎ হাসিয়া বিনোদ বলিয়া গেল, সে দাঁতটা আঁচলে বেঁধে দিয়েছি। সে রাত্রে মান্দা ভাবিয়াছিল মরিবে, কিন্তু মরিতে পারে নাই। তারপর 5 বৎসর তাহার কেমন করিয়া কাটিয়াছে সে কথা বলিবার নয়। পিতা আগেই মারা গিয়াছিলেন। বিধবা মা কপদর্কহীন অবস্থায় ভাইয়ের সংসারে দাসীবৃত্তি করিতেছিল। 5 বৎসর বাদে মাকে উদ্ধার করিয়া সামান্য যাহা কিছু জমিয়াছিল তাহাই সম্বল করিয়া মান্দা একেবারে নূতন মানুষ হইয়া অতীতকে একেবারে মুছিয়া ফেলিবার চেষ্টায় বাহির হইয়া পড়িল। বিধাতা তাহাকে নারীর রূপ না দিয়া পুরুষের বুদ্ধি ও শক্তি দিয়াছিলেন। সেই বুদ্ধি ও শক্তি খাটাইয়া মানুষের সংসারে শান্তিতে বাস করিবার অধিকারটুকু সে অর্জন করিয়া লইল। সে পুরাতন ইতিহাসের স্মৃতি ভুলিবার জন্য অনেক দূর এই পাড়ায় আসিয়া সে তাহার ঘর বাঁধিয়াছিল। যৌবনে তাহার কুৎসিত দেহকে মানুষ ঘৃণা করিয়াছে। যৌবন পার হইলে তাহার রূপের কথা ভুলিয়া মানুষ স্বেচ্ছায় তাহার হৃদয় ও বুদ্ধিকে শ্রদ্ধার অর্ঘ্য দিল। জীবনে সবাই সব পায় না ভাবিয়া বঞ্চিত লাঞ্ছিত যৌবনের বেদনা বর্তমানের শান্তি ও শ্রদ্ধার মধ্যে ভুলিয়া থাকিতে পারাই সে যথেষ্ট মনে করিয়াছিল। কিন্তু তাহা হইবার নয়। সে অভিশপ্ত অতীতের বিষ নিঃশ্বাস দেহ ও কালের ব্যবধান পার হইয়া তাহার জীবনকে নিষ্ঠুরভাবে ঝলসাইয়া দিয়া গেল। মান্দা বাড়ি হইতে বাহির হইতে চায় না, কিন্তু না হইলেও নয়। মেয়ে মানুষ হইয়া পুরুষের কাজ করিতে গেলে ঘরে বসিয়া থাকা চলে না। ভাড়া আদায় করিতে যাইতে হয়, ঘরামি ডাকিয়া চালের মটকা বাঁধা তদারক করিতে হয়। জমিদারের খাজনা না দিয়া আসিলে নয়। মান্দা খাজনা লইয়া গেল। জমিদার গিন্নি সংকুচিতভাবে হাসিয়া অভ্যর্থনা করিয়া বলিল, বসো দিদিমণি বসো, ওরে এখন পিড়ি নিয়ে আয়। কিন্তু পিড়ে কেহ আনিল না। খালি মেঝের ওপর বসিয়া নিজের কাজ সারিয়া মান্দা ফিরিয়া আসিতেছিল। হঠাৎ একটা দরকারি কথা মনে পড়ায় সে ফিরিয়া গেল, কিন্তু ঢুকিতে সে পারিল না। দরজার কাছে গিয়া যে কথা তাহার কানে গেল তাহাতে তাহার 2টি পা সেইখানেই নিশ্চল হইয়া গেল। জমিদার গিন্নি তখন ঝংকার দিয়া কর্তাকে বলিতেছিল, লোক পাঠিয়া খাজনা আদায় করে আনতে পারো না? ওসব লোক বাড়ি আসে, আমি এসব পছন্দ করি না। কর্তা মৃদু স্বরে বোধহয় কিছু আপত্তি করিলেন। গৃহিণী গলা আরো চড়াইয়া বলিল, তাই তো, বড় যে দরদ দেখি, ঢলানে মাগি যে মাথা ঘুরিয়ে দিয়েছে দেখছি। ওই ব্যবসা করেই তো খাচ্ছে, দেবে না? মান্দা সেদিন নিঃশব্দে ফিরিয়া আসিয়াছিল। কিন্তু শুধু এই নয়, বাঙাল বউয়ের ছোট্ট মেয়েটা মান্দার অত্যন্ত ন্যাওটা। সময়ে অসময়ে আসে আসে উৎপাত করিত। অধিকাংশ দিন মান্দার কাছেই সে রাত্রে শুইয়া থাকিত। মায়ের বারণ সত্ত্বেও অবোধ মেয়েটা আসিয়া সেদিন মান্দার কাছে পয়সার জন্য আবদার করিতেছিল। হঠাৎ ঝড়ের মতো আসিয়া বাঙাল বউ তাহাকে ছিনাইয়া টানিতে টানিতে লইয়া গেল এবং দেওয়ালের ওপিঠে আড়ালে গিয়া উচ্চস্বরে বলিল, তোমাদের 2টি পায়ে গড় হয়ে বলছি বাপু,
আমার মেয়েটির মাথা আর খেও না, ওকে গেরস্তের বউ হতে হবে, ঘর সংসার করতে হবে। সেদিন রাত্রে মান্দা ঠুকিয়া ঠুকিয়া হাতের নোয়া ভাঙিল। ও কেন বলা যায় না, জল দিয়া ধুইয়া গামছা দিয়া ঘষিয়া ঘষিয়া সিঁথির সিঁদুর চিহ্ন নিশ্চিহ্ন করিয়া মুছিল। তারপর যৌবনে সেই দুঃসহ লাঞ্ছনার রাত্রে নিদারুণ লজ্জাতেও সে যাহা করিতে পারে নাই, প্রৌঢ়ত্বের পারে আসিয়া আজ সে তাহাই করিল। সকালবেলা বৃদ্ধা মানুর মা হাউ মাউ করিয়া চিৎকার করিয়া পাড়া মাথায় করিল। লোকে আসিয়া ধরাধরি করিয়া মৃতদেহ নামাইল। পাড়াময় হট্টগোল পড়িয়া গেল। কিন্তু মুশকিল হইল এই যে কেহ মরা শ্মশানে লইয়া যাইতে চাহে না। মরা পড়িয়া রহিল। লোক জড়ো হইল, কিন্তু কেহ অগ্রসর হইল না। প্রথম অবস্থায় না ভাবিয়া চিন্তিয়া যাহারা গলায় দড়ি খুলিয়া মৃতদেহ নামাইয়াছিল, তাহারা ধরা পড়িবার ভয়ে তখন একেবারে গা ঢাকা দিয়াছে। কিন্তু মুখুজ্জে মহাশয় ছুটিয়া আসিলেন। কয়েকদিন আগে ভাগিনের বিবাহে তিনি অন্যত্র গিয়াছিলেন। এসব কথার কিছুই জানিতেন না। সংবাদ পাইয়া বৃদ্ধ ব্যস্ত সমস্ত হইয়া আসিয়া বলিলেন, কে বলে মান্দার মরা ছোব না? কে সে? এই আমি ছুঁচ্ছি। কিন্তু লোকে হাঁ হাঁ করিয়া উঠিল। বলিল, শুনেছেন কি? সব কথা আপনি শুনেছেন? মুখুজ্জে মহাশয় রাগিয়া উঠিয়া বলিলেন, শুনেছি, কিন্তু মান্দাকে বেশ্যা বলেছে কোন মুখ্য শুনি? ধরে নিয়ে এসো আমার কাছে। একজন হাসিয়া জবাব দিল, বলেছে ওরই মা। মুখুজ্জে মহাশয় তবু দমিলেন না। বলিলেন, ওর মা আহামুখ, আর তোমরা তার চেয়ে বেশি। রাগের মাথায় কে কি কথা বলেছে সেইটাই হবে সত্যি। এই আমি এখানে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছি, আহ্নিক না করে কখনো জলগ্রহণ করিনি। বলুক দেখি ও আমার পা ছুঁয়ে ওই কথা। মানুর মা নড়িল না। বিনাইয়া বিনাইয়া সে তখন তাহার স্বামী, 2 মাসের শিশুপুত্র ও মানাদার মৃত্যুর মিলিত শোক কাঁদিতেছে। দেখলে তো বলিয়া মুখুজ্জে মহাশয় অগ্রসর হইয়া 2 হাতে মান্দার দেহ ছুঁইয়া বলিলেন, এখন দেখি কোন বেটা না ছোঁই। মৃত্যুতেও মান্দার স্বাদ মিটিল না। পুলিশকে ঘুষ দিয়া মাথাময় সিঁদুর লেপিয়া পায়ে আলতা পড়াইয়া সমারোহ করিয়া পাড়ার লোক তাহার মৃতদেহ শ্মশানে লইয়া গেল। তাহার মা কাঁদিল। মুখুজ্জে মহাশয় চোখের জল মুছিলেন, এবং যাহারা লজ্জা দিয়া তাহাকে মৃত্যুবরণ করিতে বাধ্য করিয়াছিল, তাহারাও সত্যকার দুঃখেই সতীলক্ষ্মীর জন্যে চোখের জল ফেলিল। দেবতার মহত্ব মানুষের নাই। মানুষ পিশাচের মতো নিষ্ঠুরও নয়। মানুষ শুধু নির্বোধ। এতক্ষণ শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা লজ্জা গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।